আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাই ভালো আছেন আশা করি। আমরা ইনশাআল্লাহ দুলাভাই মিলে একটা পর্ব শুরু করতে যাচ্ছি আমার স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে। আমরা দেখি যে আসলে কিছু করতে পারি কিনা, আপনাদের কিছু আনন্দ দিতে পারি কিনা। প্রথমেই আমরা আসলে মূলত আমাদের প্রতিদিনের নিত্যকার ঘটনাগুলো এখানে বলবো। তো আমরা সবাই আসলে বাংলাদেশ থেকে এসেছি, একটা সময় পার করে এসেছি, মূলত আমাদের একবারে সোনালী সময়টাই পার করে এসেছি। এখানে জাস্ট বসবাস করার জন্য, থাকার জন্য, ভালো একটা আয় রোজগারের জন্য এসেছি। আমরা সবাই এসেছি, আমি এসেছি, আমার এদিকে সাইফুল ওর নাম, আর এই যে সুমন। তো দুজনেই আমরা আমরা তিনজনই আসলে এই দেশে কিছু বিষয় আসলে নিয়ে কথা বলবো। প্রথমত আমরা আসি যে বাংলাদেশে চলাফেরা আর এখানকার চলাফেরা। আমি স্পেসিফিকলি একটু যাই, কারণ হঠাৎ করে ওই দেশের সাথে এই দেশের পার্থক্য বললে অনেক বড় হয়ে যায় কথাবার্তা। আমার এই সাইফুল তো মোটামুটি তার গাছপালা ডালপালা অনেক বেশি থাকে কথাবার্তা, আমরা হারিয়ে যেতে পারি, কোথা থেকে কোথায় যাবে, টেম্পো হারিয়ে যায়। যাই হোক, মূল ঘটনা হচ্ছে যে আমি কয়েকটা স্পেসিফিক জায়গাতে কথা বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশে থাকতে আমরা মনে করেন যোগাযোগের ক্ষেত্রেই আমরা যদি কোথাও যাই তাহলে আমাদের কিরকম প্রিপারেশনটা থাকতো বা কি হতো ছোট্ট করে, আর এখানকার অবস্থাটা কি। মনে করুন আমি ঢাকার থেকে এখন সিলেট যাব, বা সিলেট থেকে আমি ঢাকা যাব, সেক্ষেত্রে দেখা যায় যে রাত্রের থেকেই একটা প্রস্তুতি শুরু হয় যে আমি ঢাকা যাচ্ছি, আমার গাড়ির ওই টাইমে উঠতে হবে, তারপর তসবিহ তাহলিল করতে হয়, নামাজ যদি কখনো পড়ে না ভালো করে, সে সকালে উঠে দেখা যায় যে ঠিক মতো নামাজ পড়ছে, কারণ রাস্তাঘাটে কি ঘটনা না ঘটনা জানা যায় না। এরকম একটা বহুবিধ সমস্যা। তারপর মা এসে জিজ্ঞাসা করছেন, বাবা এসে জিজ্ঞাসা করছেন যে কখন যাবি, কি হইলো, ঠিক আছে কিনা। তারপরে যেখানে যাব তারাও ফোন করতেছে। এই যে একটা বিশাল যোগ্য তৈরি হয়, সেটা কিন্তু এই দেশের ক্ষেত্রে হয় না। সেখানে বাংলাদেশের ঢাকা সিলেট কেন 3 গুণ দূরত্ব যদি কেউ যাওয়া আসা করে, এখানে সেই ঘটনাগুলো ঘটে না। এইরকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যেটা আমারটা আমি বললাম। এখন আমি সাইফুলের কাছ থেকে যেটা জানতে চাবো যে এখানে আমরা যে বাজারে যাই আর বাংলাদেশে বাজারে যাই, মনে করেন একটা মাছ কেনার ক্ষেত্রে আমরা বাংলাদেশের বাজারে কি ধরনের একটা পরিস্থিতির শিকার হই, আর এখানে আমরা কি ধরনের পরিস্থিতির শিকার হই, সেটা একটু সাইফুলের কাছ থেকে জানবো। এরপরে আমরা সুমনের কাছে আসবো, তারপর অন্যান্য বিষয়ে আমরা যাবো। সাইফুল বলুন। যেমন এই দেশে মাছের ক্ষেত্রে ধরি বা যে কোনো বাজার মাছটা যদি কিনতে যাই, এই দেশে টাটকা তরতাজা মাছটা কম পাওয়া যায় তুলনামূলক। বাংলাদেশে অ্যাভেলেবেল, বাট বাংলাদেশের চেয়ে দেশের মাছের দাম কিছুটা বেশি, খুব একটা বেশি। বাংলাদেশের মানুষের যে আয় বা যতটুকু আয়ের তুলনায় সেই হিসাব করলে এই দেশের আয়ের তুলনায় খুবই কম। যে মাছের দামটা বেশি। আবার যদি আমি ধরেন যে বিফ গরুর গোস্তর দিকে যাই, বাংলাদেশ এই দেশে 1 কেজি গরুর গোস্ত এভারেজে 5 পাউন্ড, দ্যাটস মিন 750 এরকম। বাংলাদেশেও 750 বা অ্যাজ লাইক অ্যাজ সেম। কিন্তু বিপরীত চিত্রে যেমন বাংলাদেশের মানুষ গরুর গোস্ত খাবে, মেজরিটি পার্সন পিপুল খাবে, এটা চিন্তা করে কম। 1 কেজি গরুর গোস্ত 800-900 টাকা কেজি, কিভাবে খাবো? তার দিনের ইনকাম নাই আপনার 900 টাকা। 1 কেজি গরুর গোস্ত সারাদিনের ইনকাম। কিন্তু এদেশে কেউ যদি একজন ইনকাম করে, প্রায় ধরেন যে যদি মাসে 26 দিন কাজ করে, প্রায় দেখা গেলো যে কি বলবো, কেউ যদি 1 ঘন্টায় 12 টাকা 13 পাউন্ড ইনকাম করে, 8-8-12-96 বা প্রায় 10,000 টাকা পার ডে ইনকাম ইজিলি। তো 25 দিন 30 দিন কাজ করলে তাদের 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা ইনকাম হয়ে যায়। তো মান্থলি বা একদিন 10,000 টাকার ভিতরে যদি 750 টাকা যদি আপনি গরুর গোস্ত খেতে চান, তো এটা কোনো ব্যাপার না, ইজিলি। কিন্তু এখানে একটা বিষয়, কেউ যদি মনে করে আমি একটু সিম খাবো কিংবা বরবটি খাবো, 1 কেজি বরবটির দাম হচ্ছে 12 পাউন্ড, 10 পাউন্ড। মানে আপনি দামের ক্ষেত্রে বলতেছেন যে এই দেশে দাম বেশি। দাম বেশি। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম যে বাজারে গিয়ে মনে করেন আপনি মাছের বাজারে ঢুকলেন ঢাকায়, মাছের বাজারে প্রথমে আপনার কাপড় চোপড় এরকম পরে যেতে হবে, কারণ সব ভালো কাপড় পরে এখানে যাওয়া যায় না। এই দেশে আপনি কি ভালো কাপড় পরে বাজারে ঢুকতে পারবেন? না, এই দেশে আসলে কাপড় চোপড়কে কোনো মিন করে না। আপনি মনে করেন বাংলাদেশের একটি মাছের ইয়েতে গেলেন, সেখানে এটা মনে করেন টাকি মাছ কিনতে গেলেন, ওখানে হচ্ছে আপনার প্রতিদিন তো হচ্ছে তালা মাছ কিনতে গেলে আপনি পাঙ্গাস একটা লেস বাড়ি দিবে, আপনার সরাসরি ভিজে যাবে। এখানে ওইরকম ব্যবস্থা নাই, সবই ফ্রোজেন এবং প্যাকেট করা, যে কেউ শুটের বুটের ধুয়ে যাবে কিনতে পারে। আচ্ছা আচ্ছা, এটা হলো তাহলে এটা এক ধরনের সুবিধা। তা আমি মনে করি যে হ্যাঁ, তাজা মাছের
এই মাছে যে আসলা বলে আমাদের এখানে, তোমাদের এখানে কি বলে আমি জানি না, আষ্টে, এই পানিটাও আমাদের এক ধরনের, এটা আমাদের একটা কালচারের অংশ। আপনি বাজারে গেছেন, মাছের আষ্টে পানি আপনার শরীরে নেই, তার মানে আপনি বাজার করেন নাই, ঠিক মতো ঘুরেন নাই। হ্যাঁ, ঠিক আছে। তো এটা একটা মজার জিনিস, কিন্তু এটা দেখবেন যে এই দেশে পাওয়া যায় না। এই দেশের মাছগুলো তো নাড়াচাড়া করেই না, বড় বাজারকে রেডিও থাকে, রেডি থাকে, Ready একদম মাছ। রেডি থাকে। এটার খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, যে মানুষ কিনতে গেলে মুহূর্তে সেটা কিনতে পারবে। কিন্তু বাংলাদেশের মাছ কেনাটা আপনি সবাইকে পাঠাতে পারবেন না। আপনার ঘরের যে ছেলে পেলে যারা বড় হচ্ছে, তাদেরকে আপনি বসুন্ধরা সিটিতে পাঠিয়ে দেন, দৌড় দিয়ে চলে যাবে। কিন্তু বলেন যে আমার জন্য মাছ নিয়ে তোর আরো 500 টাকা বেশি দিব, সে যাবে না এখানে। কারণ হচ্ছে যে আমাদের এই মাছ বিক্রির যে ব্যবস্থাপনা, এটা ভালো না। তা আমার মনে হয় যে এই জায়গাতে মনে হয় আমাদের একটু, আমরা এখানে যা দেখি সেটা বাংলাদেশে করা উচিত কিনা। তবে জিওল মাছ যেগুলো আছে, বা জিওল মাছের বিষয়ে হয়তো ভিন্নভাবে এইগুলো ভিন্নভাবে করতে হবে, যেহেতু আমাদের দেশের মানুষ তাজা মাছ খায়, সুতরাং ওইটা একটু ভিন্নভাবে করতে হবে। স্বাদটা একটু ভিন্ন থাকে। তো যাই হোক, আমি মনে করি একবার আমি সুমনের কাছে আসবো, যে সুমনকে আমি জিজ্ঞাসা করব যে রান্না বান্নার একটা বিষয় আছে বাংলাদেশে, আমরা খাওয়া দাওয়া করছি, মানে খেতে হলে তো রান্না বান্না করতে হয়। তা আমার মনে হয় যে বাংলাদেশে থাকতে আমি 1 কাপ চাও মনে ভালো করে বানায় খাই নাই, এটা খাওয়া হয় নাই। এটা কারো জমিদারির বিষয় না যে আমি ওইরকম ছিলাম, তো এরকম কেউই আমরা এটাতে অভ্যস্ত না। তো পানি গরম থেকে শুরু করে সব কিছু কেউ না কেউ করে দিত, ছোট বোন, বাসার কাজের মহিলা, মা, ভাই বোন যা আছে মিলে করে দিত। কিন্তু এই দেশে আসার পরে কি আপনি সেই একই সুবিধাটা পাচ্ছেন কি না? সুমন, আপনার কাছ থেকে একটু জানেন। যেটা অনেকটা ডিপেন্ড করে ফ্যামিলির উপরে। তো আমি যেটা দেখছি যে সবাই মোটামুটি স্বনির্ভর, কেউ কারোর প্রতি নির্ভরশীল না। ধরেন একজন 10 বছরের বাচ্চা, সে বাবা মার প্রতি তাকায় থাকে না, কখন আমার বাবা মা 1 গ্লাস পানি করে দিবে তারপর আমি খাবো, সেই তারটা নিয়েই খাচ্ছে। বাবা মার প্রয়োজন হলে সেও তারটা নিয়ে খাচ্ছে। আর হচ্ছে এখানে যেমন প্রতিদিনের খাবার প্রতিদিন 3 বার করে বাংলাদেশের মতো রান্না করা হয়। ম্যাক্সিমাম খাবারই হচ্ছে প্রস্তুত করে রাখা হয় এবং ফ্রোজেন করে রাখা হয়। যখন যার প্রয়োজন ওখান থেকে খাবারটা ওভেনে দিয়ে গরম করি, তারপরে খায়। আর খাবারটা হচ্ছে প্রায় অর্ধেক আপনার রেডি খাবারই পাওয়া যায় কিনতে, যেটা আপনি চাইলে বাসায় আনলেন, শুধু গরম করলেন এবং খেতে পারবেন। আচ্ছা, এটা ভালো জিনিস। তাহলে এটা আমি কম্পারিজন যদি করি বাংলাদেশে আর এখানকার, মানে কোন অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে ওই খাবার দাবারের বিষয়গুলো একটু জানি আপনার কাছ থেকে, যে বাংলাদেশের খাবার আর এখানকার খাবার। খাবারের ব্যবস্থা হচ্ছে, যারা বাংলাদেশে যেমন ব্যাচেলররা প্রত্যেকে মোটামুটি স্বনির্ভর, মানে নিজেই রান্না করতে পারে বাংলাদেশে? হ্যাঁ, নাই। যারা ব্যাচেলর, বাংলাদেশে ব্যাচেলর যারা থাকে। আর ফ্যামিলিতে যারা থাকে সাধারণত ওই ফ্যামিলির যে মা থাকেন বা বোন থাকে, তারাই প্রিপেয়ার করে দেয়, রান্না করে দেয়, দেন অন্যান্য সদস্য সবাই মিলে খায়। কিন্তু ইউকেতে সেটা নাই। এখানে প্রায় প্রত্যেকেই রান্না বান্না জানতে হয় এবং নিজেরটা নিজেই রান্না করে খেতে হয়। এখানে লন্ডনে যদি আপনি চিন্তা করেন, 10 বছরের একটা বাচ্চাও তাকে খুব বেশি মানে প্রিপেয়ার করে দিতে হয় না। সে জানে কিভাবে তার খাবারটা সে প্রসেস করবে এবং কিভাবে সে খাবে। সে তারটা নিজের মতো করেই খেয়ে নেয় সাধারণত। আর খাবারের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে আমাদের একটা খাবার চিন্তা করলে কমপক্ষে 3 ঘন্টা চিন্তা করতে হয় যে আমি একটা ডিম ভুনা দিয়ে ভাত খাবো, ডিম সিদ্ধ করবো, অন্য প্রসেস আছে সব মিলিয়ে, মানে 2-3 ঘন্টা সময় লেগে যায় একটা ডিম ভুনা দিয়ে ভাত খেতে গেলে। লন্ডনে এই প্রসেস না। লন্ডনের প্রসেসটা হচ্ছে মোটামুটি খাবারটা 75% রেডি করাই আছে, আমি শুধু ওভেনে দিব, গরম করব, খেয়ে নিব। এটা ভালো বলছেন যে এই দেশের, আপনার কি কিছু যোগ করার আছে এখানে? অনেক সময় আমি করি, আমি পার্সোনালি কাজের মাঝখানে আমি খাবার খেয়ে দুপুরে লাঞ্চ করি। অনেক সময় আমার প্রস্তুত থাকে না, আমি করি কি, ওই জাস্ট আমি ওই আমার কুকারটা অন করি, অন করে হিটারটা অন করি, অন করার সাথে সাথে একটু ওই কি বলে বোলের মধ্যে বা ওই কড়ার মধ্যে একটু তেল সামান্য দিই, ডিমটা ভাজি। ডিমটা ভাজা হয়ে গেল, আমি করি কি, আমার ওই রুটিটা কাঁচাই থাকে বাট বানানো, যা শুধু আমি ফ্রোজেন বা প্যাকেট থেকে কেটে দিয়ে দিই। এক সাইড থেকে আমার একটা রুটি হলো, সাইড করলাম, আর একটা দিয়ে দিলাম, আমার তো ডিম তো রেডি আছে। তো ডিমটা ভাজা কমপ্লিট তো আগে আছে, আমি রুটি দিয়ে খেতে থাকি, আর বাম হাত দিয়ে আমি আর একটা রুটি সেঁকতে থাকি। তো একটা শেষ আর একটা রেডি, 3টা রুটি ডিম ভাজা দিয়ে আমার দুপুরে লাঞ্চ করে আমার 5-10 মিনিটে লাঞ্চ ডান, শেষ হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে এই দেশে আসলে খাবার টাবার প্রস্তুত করাতে সময় অনেক কম লাগে এবং সহজ। অর্থাৎ সুমন যেটা বললেন যে আসলে এখানে খাবার মোটামুটি রেডি থাকে, 75%, জাস্ট 25% আপনার রিপোর্ট এটা ওটা করা। তো যে জিনিসটা হচ্ছে যে আপনি এখানে রান্না বান্না শিখছেন, রান্না বান্না করতেছেন, তো রান্না বান্নার বিষয়টা বাংলাদেশে যখন আপনি
একজন পুরুষ মানুষ হিসেবে করেন, তখন তো বাংলাদেশে সেটাকে দেখা হয় যে এই ছেলেটা মহিলার কাজ জানে, মানে একটু মেয়েলি স্বভাব বা এরকম একটা মেয়েদের কাজ আয়ত্ত করার বিষয়টাকে অনেকেই ভালো চোখে দেখে না। তো সেই ক্ষেত্রে এই যে একটা মানসিকতার বিষয়, এটা আপনি কি বলবেন বাংলাদেশে যেটা আছে, যে বাংলাদেশে একটা ছেলে যদি রান্না বান্না জানে তার কিন্তু এটা ডিসক্রেডিটের পর্যায়ে প্রায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি ঠিক আছে, কিন্তু একটা কথা আছে, ঠেলাই করলে বাঘে ঘাস খায় বা পানি খায়। তো আমরা যারা আসি দেশে সবাই আত্মনির্ভরশীল, এখানে যার যারটা শেষে করে দেয়। একটা লোক দেখা গেলো যে একটা এক্সাম্পল, যে নিজে কাজ করে মাসে 3-4 লাখ টাকা বাংলাদেশের ইনকাম করতেছে, আবার একজন কাজের বুয়া রাখবে, তাকেও মাসে 3-4 লাখ টাকা দিতে হবে কাজের বুয়ার জন্য। এখন নিজে খাবে না কাজের বুয়াকে খাওয়াবে, যার কারণে সবাই আত্মনির্ভরশীল, কারোর দিকে চেয়ে থাকে না, সবাই ইজি কাজ শেষ করলো। কাজ শেষ করে একটা জিনিস শুনছি, আপনি তো বিয়ে করছেন, আপনার সংসার আছে, সুমন সেটা বলতে পারবে না, কারণ মহিলাদেরকে যখন দেশে বলা হয় যে আমি তো ওই রান্না করতে পারি, সেই রান্না করতে আমি খুব ভালো পারি, সেটা কি তারা ভালো চোখে দেখে না, কারণ এই রান্না বান্নার মাধ্যমে স্বামীকে একটু আদর না একটু ইয়ে করে রাখা, দখল করে রাখা, একটু ইয়ে করে রাখা, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে। তখন তুমি কি এগুলো বলো কি ওইখানে যে আমি তো খুব ভালো রান্না করতে পারি, তখন কি রকম একটা প্রতিক্রিয়া দিচ্ছি? তখন যেমন আমি এই দেশের থেকে কিছুদিন আগে বাংলাদেশে গেলাম, তখন আমি অত রান্না করতাম না। আমি চাকরি জীবনে আমি ম্যাক্সিমাম টাইম আমি 3 বেলা হোটেলে খেতাম। এই রান্নার পিছনে অনেক সময় পেয়ে যেত বাংলাদেশে, যার কারণে আমি রান্না বাড়া করতাম না। সকালবেলা হোটেলে দিল রুটি পরোটা বা কিছু ডিম এইগুলো খেয়ে নিতাম। দুপুরবেলা যদি গোস্ত দিয়ে ভাত খেতাম, রাতের বেলা আমি দেখাবো যে আবার মাছ খেতাম। আমি মানে 3টার সময়ে 3 বেলা একই জিনিস কখনোই খাওয়ার চেষ্টা করতাম না, সবকিছু যেন আমার শরীরে পুষ্টিটা সম পরিমাণে থাকে। তো ওইখানে যেসব বাড়িতে যেতাম, হয়তো মা বোন কিংবা ওই আমার ওয়াইফ, এরা অনেক সুস্বাদু খাবার তৈরি করতো, সপ্তাহে একদিন বাসা বাড়িতে যেতাম বা তখন খেতাম। আর এখানে হচ্ছে নিজেরটা নিজে করে খেতে হবে। দেখুন আমি খুব একটা ভালো রান্না পারতাম না, তো আশা করে চেষ্টা করতাম প্রথম হেল্পার হিসেবে। আমার এই যে একজন ছোট ভাই সুমনও ভালো রান্না করতে পারতো বাংলাদেশ থেকে, ও করতো, আমি দেখতাম। দেখলো 2 দিন পরে আমি দেখলো অভ্যস্ত কিভাবে করে, আগে তেল দেয়, তারপর পেঁয়াজ, এটা সেটাতে আমি প্রসেসটা জানা করে নিজে করি। এখন ও একবার করে, আমি করি, আরেক ভাগ্নে আছে রাফিদ আছে, ও হেল্প করে, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন প্রায় সব ধরতে গেলে সব পারি না, মোটামুটি অনেক কিছুই পারি। ডিম ভাজা, আলু ভর্তা, ডাল রান্না করা, গরুর গোস্ত রান্না, মুরগির গোস্ত, মাছ, এমনিতে আলহামদুলিল্লাহ মোটামুটি। তাহলে মানে এটা বলা যায় যে বাংলাদেশে যে কারণে মানুষ সংসার করে, যে একটা বড় কারণ হচ্ছে যে রান্না বান্না করে খাওয়ানো মহিলারা, সেটা তোমার তো লাগবে না। সেটা মুখ্য না। আমি যখন বললাম তো শুনো, এখন আমার ওয়াইফ বলতো ঠিক আছে আসেন দেখি কত ভালো রান্না করছেন, আমাদেরকে রান্না করে খাওয়ান। আসলে আমার সেই সুযোগটা তেমন হয় নাই। একদিন শুধু একটু রান্না করতে গেছিলাম, তাও আমার হয় নাই। লাস্টে মিলে ঝিলে রান্না করে একদিন শুধু জাস্ট একটু খাওয়াইছিলাম কোরবানির সময়। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এত বেশি জিনিস এখন দিব না আপনাদেরকে, আস্তে আস্তে আমরা 1-2টা ঘটনা বলবো, আপনারা সাথেই থাকবেন। আমার মনে হয় যে এর মধ্যে সুমন এবং সাইফুল আরো কিছু নতুন নতুন ঘটনার সাথে যুক্ত হবেন, কিংবা তারা মনে করবেন যে আরো কিছু কিছু ঘটনা তাদের জীবনে আছে, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আর ভালো থাকবেন, কমেন্টস এবং শেয়ার করবেন, সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করা বলা নাকি, সাবস্ক্রাইবও করবেন, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, কারণ এগুলো বলতে পারছেন না, নতুন তো আস্তে আস্তে শিক্ষিত হচ্ছি। এই আপনারা যখন ভুল টুল ধরবেন তখন আস্তে আস্তে শিখে ফেলবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।